আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের হিসাব বিজ্ঞান এমসিকিউ নিয়ে। আজকে আমি আপনাদেরকে ভর্তি পরীক্ষায় 2024 ও 2025 সালে হিসাব বিজ্ঞান থেকে যে এমসিকিউ গুলো এসেছিল সেগুলো সমাধান করে দেব। আজকে আমাদের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন ব্যাংক আছে সেইগুলোর প্রত্যেকটি সেশন ভিত্তিক করে আমরা কি করব ভিডিও আপলোড করতে থাকব। তো আজকের পর্বে আমি আপনাদেরকে 2024 এবং 2025 সালে যে এমসিকিউ অর্থাৎ 12টি এমসিকিউ এসেছিল হিসাব বিজ্ঞান থেকে সেগুলো সমাধান করে দেব এবং আমি আপনাদেরকে একটি এমসিকিউর মাধ্যমে অন্যান্য এমসিকিউ গুলো আপনারা কিভাবে সমাধান করতে পারেন সেই উপায়গুলো কি করব খুব সহজেই শিখিয়ে দেব। তো দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান থেকে যে আমাদের এমসিকিউ গুলো এসেছিল আমি এখানে এ সেটের এমসিকিউ গুলো আপনাদের জন্য তুলে রাখছি। প্রথম এমসিকিউটি আমাদের এসেছিল এ সেটে, সেখানে বলছে একটি যন্ত্রপাতির ক্রয় মূল্য ছিল ৬০,০০০ টাকা, এর ব্যবহারিক জীবনকাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য ছিল ৫,০০০ টাকা। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি ব্যবহার করলে অষ্টম বর্ষে অবচয়ের পরিমাণ কত হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অর্থাৎ অবচয়ের অধ্যায়। এখান থেকে একটি এমসিকিউ প্রত্যেক বছরই থাকে। তো দেখেন, এখানে আমাদেরকে কয়েকটি বিষয় বুঝতে হবে। সেটি হচ্ছে আমাদেরকে এখানে যে বিষয়টি বলছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। কোন পদ্ধতি? আমরা সাধারণত জানি যে অবচয় ধার্যের পদ্ধতি হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান পদ্ধতি, কাজের একক পদ্ধতি, তারপর হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। তা আমাদের এমসিকিউ এসেছিল বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। এই পদ্ধতিতে যখন আপনি অবচয় ধার্য করতে যাবেন তখন আপনাকে অবশ্যই একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে। তো দেখেন, আমরা এখানে লিখে নিব বাৎসরিক অবচয়। কি বের করবো আমরা এখানে? বাৎসরিক অবচয়। এই বাৎসরিক অবচয় বের করবো আমরা এখানে অবচয়যোগ্য মূল্য গুণ করবো আমরা এখানে যে বিষয়টি দ্বারা। দেখেন, আপনারা এই শুধুমাত্র বর্ষ সংখ্যার সমষ্টিতে এই সূত্রটা একটু ভালো করে মনে রাখেন, মানে এই ফর্মুলাটা মনে রাখলে আপনারা খুব সহজে এখান থেকে যে এমসিকিউ গুলো আসুক না কেন বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে আপনারা খুব সহজে কি করতে পারবেন, বের করতে পারবেন। সেটি হচ্ছে কি দেখেন, সেটি হচ্ছে n মাইনাস টি প্লাস 1। এরপর আপনারা এখানে ভাগ করবেন n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। অর্থাৎ এই সূত্রটি আপনারা একটু ভালো করে মনে রাখেন। এখানে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে দেখেন, n মানে কি? n মানে হচ্ছে আয়ুষ্কাল। n মানে হচ্ছে আয়ুষ্কাল বা জীবনকাল। n মানে হচ্ছে আয়ুষ্কাল বা জীবনকাল। আর এখানে টি মানে হচ্ছে ব্যবহৃত সময়। ব্যবহৃত সময়কে বোঝায়। মানে আপনি যন্ত্রটি বা যন্ত্রপাতিটি বা আসবাবপত্রটি আপনি কতকাল সময় ধরে ব্যবহার করছেন সেই বিষয়টি হচ্ছে এখানে টিকে বোঝায়। তাহলে আমরা এখানে অবচয়যোগ্য মূল্য কিভাবে বের করব? আমরা সকলে জানি একটি স্থায়ী সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করলে এখানে আপনারা অবচয়যোগ্য মূল্যটা পেয়ে যাবেন। তো দেখেন, এই অঙ্কের ক্ষেত্রে আমাদের যন্ত্রপাতির ক্রয় মূল্য ছিল ৬০,০০০ টাকা। এই ৬০,০০০ টাকা আমরা এখানে বসাবো। এরপরে আমাদেরকে এখান থেকে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় ধার্যের সময় ভগ্নাবশেষ মূল্য অবশ্যই আপনাকে বাদ দিতে হবে। তো দেখেন, আমাদের ভগ্নাবশেষ মূল্য ছিল ৫,০০০ টাকা। এই ৫,০০০ টাকা আমরা এখান থেকে বিয়োগ করে ফেলবো। বিয়োগ করার পরে যে ফলাফলটি আসবে সেটিকে আমরা গুণ করব কি দ্বারা? n মাইনাস টি প্লাস 1। এটি দ্বারা আমরা এখানে কি করব? গুণ করব। আর ভাগ করব যে নিচে ফলাফলটি আসবে সেটি দ্বারা। তো কিভাবে বের করবেন? n হচ্ছে আয়ুষ্কাল, একটু আগে বলছি, বা জীবনকাল বা মেয়াদকাল। তাহলে আমাদের ব্যবহারিক জীবনকাল এখানে দেওয়া আছে 10 বছর। তার মানে আমাদের n হচ্ছে এখানে 10। এরপরে দেখেন মাইনাস আছে, সেজন্য আমরা এখানে মাইনাস বসাবো। এখানে আমাদের টি দেওয়া আছে। টি মানে হচ্ছে ব্যবহৃত সময়। ব্যবহৃত সময় বলতে বোঝানো হচ্ছে যে ব্যবহার করলে অষ্টম বছরে। তার মানে জীবনকাল হচ্ছে 10 বছর, আর মেশিনটি যদি সে 8 বছর ব্যবহার করে তাহলে তার অবচয় কত হবে? সেজন্য এখানে ব্যবহার করছে 8 বছর। তাহলে আমরা এখানে 8 বসাবো। এরপরে যোগ করব 1 ধারা। এরপরে দেখেন নিচে যেহেতু আমাদের দেওয়া আছে n ইন্টু n প্লাস 1, তাহলে আমরা এখানে লিখবো n হচ্ছে 10 বছর। তারপরে আমরা এখানে গুণ করব
n এর মান হচ্ছে 10, বসাবো 10, যোগ করব 1 দ্বারা, এরপরে ভাগ করব আমরা এখানে 2 দ্বারা। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমাদের এখানে যে কাজটি হবে, আমাদের এখানে ফলাফল কত আসে, এখানে আসবে আমাদের 55,000। এরপরে দেখেন আমাদের উপর এখানে যোগ বিয়োগ করলে কত আসে। প্রথমে আমরা যোগের কাজ করব, তাহলে 10-এর সাথে যদি 1 যোগ করি 11, 11 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে আমাদের এখানে আসবে 3। এরপরে দেখেন আমরা যদি এখানে 10-এর সাথে 1 যোগ করি তাহলে হবে 11, 11-এর সাথে আমরা যদি এখানে 10 গুণ করি তাহলে হবে আমাদের 110, আর 110কে যদি আমরা এখানে 2 দ্বারা ভাগ করি 110 আসবে। 2 দ্বারা যদি ভাগ করেন তাহলে আপনার এখানে হবে, নিচে আছে কত 2, তাহলে আপনার এখানে হবে 55। এখন আপনাকে এখানে কাটাকাটি করতে হবে, খুব সহজ একটি বিষয়, যে 55-কে 55, পাশে যে 3টা শূন্য আছে আপনি এখানে বসাবেন, আর 3 দ্বারা আপনি এখানে কি করবেন, গুণ করবেন, তাহলে হবে আপনার এখানে 3000 টাকা। দেখেন এখানে অপশন আপনাদের বিয়ে দেওয়া আছে 3000 টাকা। তাহলে আমরা এখানে বুঝি যে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় ব্যবহার করলে অষ্টম বছরে বা অষ্টম বর্ষে অবচয়ের পরিমাণ হবে 3000 টাকা। দেখেন খুব সহজ একটি এমসিকিউ দিয়েছিল 2024 এবং 25 সালে। আশা করি এমসিকিউটি বুঝতে পারছেন। এখন আমরা দ্বিতীয় এমসিকিউটি আলোচনা করব। এখন আমরা দ্বিতীয় যে এমসিকিউটি এসেছিল 2024 এবং 25 ভর্তি পরীক্ষাতে সেই এমসিকিউটি সমাধান করব। এখানে আমাদেরকে বলছে মুদ্রাস্ফীতি করলে কোন মজুদ পণ্য মূল্যায়ন পদ্ধতি সর্বনিম্ন আয়কর সৃষ্টি করে। খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। দেখেন এই এমসিকিউটি এসেছিল আপনাদের লিফো ফিফো থেকে, লিফো ফিফো থেকে, লিফো ফিফো থেকে আপনাদের প্রত্যেক বছরই সাধারণত একটি এমসিকিউ চলে আসে। তো এখানে যেহেতু মুদ্রাস্ফীতি করলে কোন মজুদ পণ্য মূল্যায়ন পদ্ধতি সর্বনিম্ন আয়কর সৃষ্টি করে, এটি আপনাকে আগে বোঝার আগে অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে মুদ্রাস্ফীতি মানে কি। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে, দেখেন মুদ্রাস্ফীতি মানে হচ্ছে দাম বৃদ্ধি, দাম বৃদ্ধি। দেখেন দ্রব্যের দাম বৃদ্ধি করা, দ্রব্য বা পণ্যের দাম কি করা, বৃদ্ধি করাকে সাধারণত মুদ্রাস্ফীতি বলা হয়। তাহলে আমরা যখনই দেখব যে মুদ্রাস্ফীতি করলে, অর্থাৎ মুদ্রাস্ফীতি যদি হয় তাহলে আমরা ধরে নিব কি হবে, দ্রব্যের দাম বৃদ্ধি হবে, দ্রব্যের দাম কি হবে, বৃদ্ধি হবে। এই বিষয়টা আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমাদের মুদ্রাস্ফীতি করলে কোন মজুদ পণ্য মূল্যায়ন পদ্ধতিতে সর্বনিম্ন আয়কর সৃষ্টি হবে। তো এখানে আপনাদেরকে লিফো ফিফো দুইটি বিষয় জানতে হবে, একটি হচ্ছে লিফো আরেকটি হচ্ছে ফিফো। ফিফো এবং লিফো, দেখেন দাম বাড়লে, দাম বাড়লে আপনি লিফোকে কি করবেন, অনুসরণ করবেন। আর দাম যদি কমে, দাম কমলে ফিফো। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যখনই দ্রব্যের দাম বৃদ্ধি পাবে তখন আপনারা এখানে লিফো পদ্ধতিকে অনুসরণ করবেন, আর দ্রব্যের দাম যখন কম থাকবে তখন আপনার ফিফো পদ্ধতিকে অনুসরণ করবেন। কারণ কেন, তখন আমাদের জন্য লিফো পদ্ধতি ভালো, অর্থাৎ দাম বাড়লে লিফো, তখন আমাদের জন্য লিফো পদ্ধতিটি ভালো হবে, এবং দাম কমলে আমাদের জন্য ফিফো পদ্ধতিটি কি হবে, ভালো হবে। এখানে প্রশ্ন হচ্ছে কেন, দেখেন এখানে যদি দাম বাড়ে তাহলে আমাদের ব্যয়ের পরিমাণ কি হবে, ব্যয়ের পরিমাণ বেশি হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে কি ব্যয় বেশি হবে, আপনারা ধরে নিতে পারেন এখানে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কি হবে, বেশি হবে। এখন প্রশ্ন হচ্ছে যদি আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ বেশি হয় তাহলে মুনাফা কি হবে, অবশ্যই আমাদের মুনাফার পরিমাণ কম হবে, মুনাফা কি হবে, কম হবে। দেখেন একটু ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করেন, ব্যয় বেশি হলে মুনাফা কি হবে, অবশ্যই কম হবে। তাহলে মুনাফা যদি কম হয়, এখন প্রশ্ন হচ্ছে আয়কর কি হবে, আয়কর কম হবে, আয়কর কম হবে। দেখেন আয়কর যদি কম হয় তাহলে আপনাদের এখানে সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য কি হবে, সমাপনী মজুদ পণ্য কম হবে। তাহলে দেখেন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যখনই দাম বাড়বে তখন বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ বেশি হবে, আর ব্যয় যদি বেশি হয় তাহলে মুনাফার পরিমাণ কমে যাবে। আবার মুনাফা যদি কম হয় তাহলে আয়কর কম। এখন প্রশ্ন হচ্ছে কেন, কারণ আপনি সরকারকে তখন কর কম দিবেন,
মানে ট্যাক্স কম দেবেন, সেক্ষেত্রে আয়কর কম হবে, মজুত পণ্য কম হবে। তাহলে দেখেন, আপনি যদি সরকারকে কর কম দেন তাহলে অবশ্যই এটি আপনার জন্য ভালো, কারণ আমরা সবচেয়ে বেশি চেষ্টা করি, অর্থাৎ যারা মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি বা যারা ব্যবসা করে তারা সরকারকে ট্যাক্স কম দিতে চেষ্টা করে। তাহলে যখনই তাদের মুনাফার পরিমাণ কম হয়ে যাবে তখন তারা কর কম দিতে পারবে, কারণ ব্যয় বেশি হবে, মুনাফা কম হবে, কর কম হবে। সেজন্য বলা হয় মুদ্রাস্ফীতি করলে কোন মজুত পণ্য মূল্যায়ন পদ্ধতি সর্বনিম্ন আয়কর সৃষ্টি করে, মানে হচ্ছে কম আয়কর সৃষ্টি করে, কম আয়কর সৃষ্টি করে। এটি হচ্ছে আমাদের জন্য লিফো পদ্ধতি। আশা করি আপনারা খুব সহজে এই প্রশ্নের আনসার বের করতে পারবেন। সেটি হচ্ছে শেষে আসলে আগে যায়, অর্থাৎ লিফো পদ্ধতি। আশা করি আপনারা 2 নাম্বার এমসিকিউ উত্তরটা খুব সহজে পেয়ে গিয়েছেন। তো এখন আমরা আপনাদেরকে সমাধান করে দিব 3 নাম্বার এমসিকিউটি। 2024-25 ভর্তি পরীক্ষাতে 3 নাম্বার এমসিকিউটি এসেছিল আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী থেকে। সেখানে বলছে একটি ব্যাংক সমন্বয়ের বিপরীতে পথে জমার আমানতগুলি হলো, অর্থাৎ দেখেন এখানে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে আপনাদের প্রশ্নটি এসেছিল। তা এই প্রশ্নটি সমাধান করার জন্য আপনাদেরকে আগে যে বিষয়টি বুঝতে হবে সেটি হচ্ছে পথে জমার চেক মানে হচ্ছে কি। দেখেন, পথে জমার চেক হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পথে জমার চেক যদি আপনারা কখনোই দেখেন তাহলে এই কথাটার মানে হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, অর্থাৎ আমানতকারী এই চেকটি ব্যাংকে আদায় করার জন্য জমা দিয়েছে কিন্তু এই চেকটি এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে কার ভুল হয়েছে, এখানে কি আমানতকারীর ভুল হয়েছে নাকি ব্যাংকের ভুল হয়েছে? তো সেটি বোঝার জন্য আপনাদেরকে প্রশ্নটি বুঝতে হবে যে এটিকে একক জের পদ্ধতিতে আপনি সমাধান করবেন নাকি উভয় জের পদ্ধতিতে সমাধান করবেন। মনে রাখেন, প্রশ্ন যদি আপনি কোনো কিছুই না বুঝেন তাহলে প্রশ্নটি আপনি উভয়ের পদ্ধতিতে কি করবেন, সমাধান করবেন। আর উভয়ের পদ্ধতিতে আমাদেরকে যার ভুল সে ঠিক করবে, অর্থাৎ আমানতকারীর ভুল হলে আমানতকারী ঠিক করবে আর ব্যাংকের ভুল হলে ব্যাংক কি করবে, ঠিক করে নেবে। এখানে যেহেতু পথে জমার চেক মানে হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আদায়ের জন্য জমাকৃত চেক বলতে বোঝানো হচ্ছে আমানতকারী, দেখেন আমানতকারী তিনি আদায়ের জন্য যে চেকটি জমা দিয়েছিলেন, আদায়ের জন্য জমা দেওয়ার পরে আমানতকারী নিজের বইতে যোগ করে ফেলছে, কারণ সে জানে ব্যাংক এটি আদায় করবে, যার কারণে সে করছে যোগ। কিন্তু ব্যাংক কর্তৃক এখনো এটি কি হয়নি, আদায় করা হয়নি। তার মানে ব্যাংক এখনো কিছুই করে নাই, তার মানে এটি হচ্ছে ব্যাংকের ভুল, সেজন্য এটি ব্যাংকের বইতে কি হবে, ঠিক হবে। তো দেখেন এখানে আমাদের বলছে বইয়ের জের থেকে কাটা যাবে। এখানে বইয়ের জের বলতে বোঝানো হচ্ছে আমানতকারী বা নগদান বইয়ের কথা বোঝানো হচ্ছে, সেজন্য আমাদের এখানে এন্টিটি হবে না। আমাদের এন্টিটি হবে কি, যে ব্যাংকের ভুল ব্যাংক ঠিক করবে, আমানতকারী যোগ করে ফেলছে তার কাজ সে করে ফেলছে, কিন্তু ব্যাংক এখনো কিছু করে না, ব্যাংকের কাজ ব্যাংক করবে। তাহলে দেখেন বইয়ের ভুল মানে আমানতকারীর ভুল, এটিও হবে না। এরপরে দেখেন ব্যাংক হিসাবে যোগ করা, ব্যাংক হিসাবে কি হবে, যোগ হবে। ভালো করে মনে রাখেন, যেহেতু আমানতকারী যোগ করছে তাহলে ব্যাংক অবশ্যই যোগ করে ফেলবে, সেজন্য আমাদের অপশন হবে এখানে সি নাম্বারটি, ব্যাংক হিসাবে যোগ করা। আশা করি আপনারা খুব সহজে উত্তরটি পেয়েছেন, বিয়োগ করা বা কাটা এখানে হবে না। তো আশা করি আপনারা 3 নম্বর এমসিকিউটি বুঝতে পারছেন। এখন আমরা 4 নম্বরটি সমাধান করব। এখন সমাধান করব আমরা 4 নম্বর এমসিকিউটি। দেখেন এই 4 নম্বর এমসিকিউটি আমাদের ভর্তি পরীক্ষা 2024-25 ভর্তি পরীক্ষাতে এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে আমাদেরকে বলছে রূপান্তর খরচের সমষ্টি কি কি হতে পারে। তো এটি সাধারণত আমাদের উৎপাদন ব্যয় থেকে এই প্রশ্নটি আসা, অর্থাৎ উৎপাদন ব্যয় থেকেও আপনাদের প্রত্যেক বছরে একটি এমসিকিউ আসে, এটি বেশিরভাগ এসে থাকে। তো আমি আপনাদেরকে এখন উৎপাদন ব্যয়ের যে ফর্মেটটি আছে সেটি এখানে লিখে দিব। এটির মাধ্যমে আপনারা যে কোনো এমসিকিউ আসলে কিভাবে বের করতে পারবেন সে বিষয়টিও ধরতে পারবেন। দেখেন আমাদের টার্গেটই হচ্ছে একটি এমসিকিউর মাধ্যমে আপনি একাধিক এমসিকিউর দক্ষতা কি করা, অর্জন করা। তো আমরা এখানে লিখে নিব যে উৎপাদন ব্যয়ের যে ফর্মেটটি আছে সেটি, তাহলে আপনারা খুব সহজে এমসিকিউ নিজেরাই কি করতে পারবেন, বের করে নিতে পারবেন। দেখেন আমি আপনাদের জন্য এখানে ফর্মেটটি লিখে রাখছি, অর্থাৎ উৎপাদন ব্যয় বিবরণীর যে ফর্মেটটি আছে সেটির সংক্ষিপ্ত জিনিসগুলো এখানে আপনাদের জন্য লিখে রাখছি।
আমরা এখানে লিখে রাখছি কাঁচামাল। দেখেন বলা হচ্ছে যে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম ও মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ, এই তিনটিকে যখন যোগ করব তখন এরপরে পরোক্ষ কাঁচামাল, তারপর হচ্ছে পরোক্ষ মজুরি বা শ্রম, অন্যান্য পরোক্ষ খরচ। অন্যান্য পরোক্ষ খরচ হবে আমাদের এখানে, দেখেন অন্যান্য পরোক্ষ খরচগুলো আমরা এখানে কি করব, যোগ করে ফেলবো। অন্যান্য পরোক্ষ খরচগুলো যখন আমরা যোগ করব তখন আমরা যেটি পাবো সেটি হচ্ছে আমাদের জন্য কারখানার উপরিব্যয়। এখন প্রশ্ন হচ্ছে আমাদেরকে তো বলছে রূপান্তর ব্যয় বা রূপান্তর খরচের সমষ্টি। তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আপনাদের এখানে যে 6টি জিনিস আমি এখানে লিখে রাখছি আপনাদের জন্য, এই 6টিকে একসাথে বলা হয় উৎপাদন ব্যয়ের উপাদান। উৎপাদন ব্যয়ের উপাদান কয়টি? যদি এমসিকিউ আসে উৎপাদন উপাদান ব্যয় হচ্ছে 6টি, উৎপাদনের উপাদান হচ্ছে 6টি। এই উৎপাদনের 6টি উপাদান এগুলোকে একসাথে বলা হয়, দেখেন এগুলো যখন আমরা যোগ করব তখন মুখ্য ব্যয় এবং কারখানার উপরিব্যয়, তখন আমরা পাবো এখানে উৎপাদন উপরিব্যয়। কি পাবো? উৎপাদন ব্যয় পাবো, সরি এখানে আমরা পাবো উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয়, এটি আমরা পেয়ে যাব। তাহলে এখানে 6টি হচ্ছে আমাদের জন্য উৎপাদন ব্যয়। কিন্তু এখানের ভিতরে শুধুমাত্র আমরা যদি কাঁচামাল অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামালকে যদি আমরা বাদ দিয়ে দিই, বাকি যে 5টি জিনিস থাকে এই 5টি জিনিসকে যখন আমরা যোগ করে ফেলবো তখন আমরা একটি জিনিস পাবো, সেটি হচ্ছে আমাদের জন্য রূপান্তর ব্যয়। তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারেন যে প্রত্যক্ষ কাঁচামাল বাদে বাকি 5টি জিনিসকে আপনি যখনই যোগ করবেন তখনই আপনি রূপান্তর খরচের পরিমাণটা পেয়ে যাবেন। তাহলে এখানে প্রত্যক্ষ শ্রম এবং মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ এই দুইটি কিন্তু আসবে, শুধুমাত্র প্রত্যক্ষ কাঁচামালটা আসবে না। এখন আমরা এখানে একসাথে বলতে পারি না যে মুখ্য ব্যয় কিন্তু যোগ করতে হবে, না। কারণ কেন? এখানে কিন্তু মুখ্য ব্যয় যোগ করতে কিন্তু প্রত্যক্ষ কাঁচামাল লাগে, যার কারণে আমরা এখানে প্রত্যক্ষ কাঁচামাল বাদে মুখ্য ব্যয়কে যোগ করলে কখনো আমরা রূপান্তর ব্যয়টা পাবো না, তাহলে আমাদের ভুল হয়ে যাবে। শুধুমাত্র আমরা প্রত্যক্ষ শ্রম বা মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ দুইটির সাথে আমরা এখানে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, অন্যান্য পরোক্ষ খরচ এই তিনটিকে যোগ দিতে পারি। আর যদি প্রশ্নের ভিতরে তিনটি না থাকে, একসাথে যদি তারা আমাদেরকে কারখানার উপরিব্যয় দিয়ে দেয়, তাহলে আমরা এই দুইটির সাথে কারখানার উপরিব্যয় যোগ করলে আমরা এখানে রূপান্তর ব্যয় পাবো। কিভাবে? কারখানার উপরিব্যয়ের ভিতরে 3টি অন্তর্ভুক্ত আছে আর বাকি 2টি যোগ করলে আমরা এখানে রূপান্তর ব্যয়টা পাবো। তাহলে আপনারা এখানে প্রশ্নটি দেখেন তো, প্রথমে বলছে স্থির এবং পরিবর্তনশীল উপরিব্যয়, এটি কিন্তু এখানে হবেই না, কারণ এখানে স্থির ব্যয় বা পরিবর্তনশীল ব্যয়ের কোনো এখানে কি নেই, কাজ নেই। এরপরে দেখেন প্রত্যক্ষ মজুরি এবং কারখানার উপরিব্যয়। এখন আসেন প্রত্যক্ষ শ্রমেরটা দেখেন তো, প্রত্যক্ষ কাঁচামালেরটা দেখেন তো। প্রত্যক্ষ কাঁচামাল আগে বাদ যাবে, কারণ রূপান্তর ব্যয়ের ভিতরে কখনোই প্রত্যক্ষ কাঁচামাল আসবে না, তাহলে প্রত্যক্ষ কাঁচামাল আমাদের এখানে অপশন সিটাও বাদ। এরপরে কি বলছে দেখেন, প্রত্যক্ষ মজুরি এবং পরোক্ষ মজুরি। আপনি এখানে খেয়াল করেন প্রত্যক্ষ মজুরি, এই যে প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে এবং পরোক্ষ মজুরি দেওয়া আছে, এই দুইটি যদি যোগ করে তাহলে কি আমি রূপান্তর ব্যয় পাবো? না। তাহলে আমাদের এখানে পরোক্ষ কাঁচামাল, অন্যান্য পরোক্ষ খরচগুলো বাদ যাবে এবং অন্যান্য প্রত্যক্ষ খরচগুলোও বাদ চলে যাবে, যার কারণে আমাদের অপশন ডিও ভুল। এখানে প্রত্যক্ষ মজুরি এবং কারখানার উপরিব্যয়, এই কারখানার উপরিব্যয় তিনটি হচ্ছে আমাদের কারখানার উপরিব্যয় এবং প্রত্যক্ষ মজুরিটা আমরা যোগ করলে সাধারণত আমরা এখানে রূপান্তর খরচটা পেয়ে যাব। অন্যান্য খরচ যদি থাকতো তাহলে তারা এখানে আমাদেরকে যোগ করে বলে দিত, তাহলে আমরা এখানে যোগ করে বলতাম। আমাদের এখানে অপশন হচ্ছে অর্থাৎ বি নাম্বারটি সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর। আশা করি আমি আপনাদেরকে এই এমসিকিউ সবকিছু বুঝিয়ে দিতে পেরেছি এবং এখান থেকে এমসিকিউ আসলে আপনারা খুব সহজে কি করতে পারবেন, অন্য এমসিকিউ গুলো সমাধান করতে পারবেন। এখন আমরা 5 নাম্বার এমসিকিউটি সমাধান করব। এখন আমরা সমাধান করব 5 নাম্বার এমসিকিউটি। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমাদের 24-25 সালে যে এমসিকিউটি গুলো এসেছিল তার মধ্যে আমাদের সবচেয়ে সহজ একটি এমসিকিউ হচ্ছে এটি, অর্থাৎ খুব সহজে আপনারা এটি বের করতে পারেন, কারণ বিগত সালগুলো থেকে এটি কমন এসেছে। এখানে আমাদেরকে বলছে আরডি ফুড কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয় 5,50,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 2 লক্ষ টাকা এবং সমাপনী মজুত পণ্য 2,50,000 টাকা। ক্রয় পণ্যের মূল্য কত? খুবই সহজ একটি প্রশ্ন। ক্রয় পণ্যের মূল্য কত? এখানে ক্রয় মূল্যের পণ্য বলতে বোঝানো হচ্ছে কৃত পণ্যের ব্যয়। তো এমন ধরনের এমসিকিউ আসলে আপনারা কি সহজে, অর্থাৎ কিভাবে আপনারা অন্যান্য এমসিকিউ গুলো সমাধান করতে পারেন সেই বিষয়টি এখন আমি আপনাদেরকে একটি ফরম্যাটের মাধ্যমে দেখিয়ে দিব। এই ফরম্যাটটি যদি মনে রাখেন আপনারা খুব সহজে এই রিলেটেড কোনো এমসিকিউ আসলে
মিনিটের ভিতরে সমাধান করতে পারবেন। তো দেখেন ফর্মেটটি একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন। সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। দেখেন এখানে আমি আপনাদের জন্য ফর্মেটটি লিখে রাখছি। খুবই সহজ একটি ফর্মেট। সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ করব আমরা কৃত পণ্যের ব্যয়। উপরের দুইটিকে যখন যোগ করব তখন আমরা এখানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা পেয়ে যাব। অথবা সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয়, এই দুইটিকে যখন আপনি যোগ করবেন বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা পেয়ে যাবেন। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার জন্য হয় উপরের দুইটিকে যোগ করবেন, না হয় নিচের দুইটিকে যোগ করবেন, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা পেয়ে যাবেন। এক্ষেত্রে কোনো বিয়োগের প্রয়োজন নেই। কিন্তু প্রশ্নের ভিতরে যদি আপনাকে কখনো বলে যে কৃত পণ্যের ব্যয়টা কত তা বের করার জন্য, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনারা নিচের দুইটিকে যোগ করে কৃত পণ্যের ব্যয়ের সাথে যেটি আছে তাকে বিয়োগ করে ফেললে আপনারা এখানে কৃত পণ্যের ব্যয়টা পেয়ে যাবেন। আর বা যদি প্রশ্নে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় একসাথে টাকা দেওয়া থাকে, তাহলে আপনারা তার থেকে প্রারম্ভিক মজুদ পণ্য বিয়োগ করলে কৃত পণ্যের ব্যয়টা পেয়ে যাবেন। কারণ বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের ভিতরে এই দুইটি অলরেডি অন্তর্ভুক্ত আছে। আশা করি এতটুকু পর্যন্ত আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এই প্রশ্নের ভিতরে আমাদেরকে বলছে ক্রয় পণ্যের মূল্য কত, মানে হচ্ছে কৃত পণ্যের ব্যয় কত, এটি বের করতে বলছে। তো দেখেন প্রশ্নে কি কি দেওয়া আছে। প্রশ্নে দেওয়া আছে আমাদের প্রথমত বিক্রিত পণ্যের ব্যয় 5,50,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় 5,50,000 টাকা, এটি আমরা এখানে বসাবো। এরপরে বলছে প্রারম্ভিক মজুদ পণ্য 2 লক্ষ টাকা। কোথায় আছে? উপরে আছে। এই 2 লক্ষ টাকা আপনি এখানে বসাবেন। এরপরে দেখেন সমাপনী মজুদ পণ্য 2,50,000 টাকা। তাহলে কোথায় আছে? নিচে দেওয়া আছে। এই 2,50,000 টাকা আমরা এখানে বসাবো। একটু আগে কি বলছি? নিচের দুইটিকে যোগ করে তার পাশের টাকা বিয়োগ করে ফেললে কৃত পণ্যের ব্যয় পেয়ে যাবেন। তো দুইটিকে যখন আপনি যোগ করবেন তখন পাবেন 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা থেকে যখন 2 লক্ষ বিয়োগ করে ফেলবেন তখন পাবেন আপনি এখানে 6 লক্ষ টাকা। তাহলে এখানে দেখেন 6 লক্ষ টাকা কোথায় আছে? দেওয়া আছে আমাদের অপশন সি তে। অর্থাৎ অপশন সি আমাদের জন্য রাইট উত্তর। আশা করি আপনারা 5 নম্বরটি খুব সহজে বুঝতে পারছেন। এখন আমরা 6 নম্বরটি সমাধান করব। এখন আমরা সমাধান করব 6 নম্বর এমসিকিউটি। দেখেন এখানে আমাদেরকে বলছে একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল এখন খরচ হিসেবে স্বীকৃতি করা হয়, তাহলে নিট মুনাফার উপর কি প্রভাব পড়বে? দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ খরচকে তারা এখানে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করে। তাহলে এখন খরচ হিসেবে যদি স্বীকৃতি করা হয়, এখন খরচকে খরচ হিসেবে যদি স্বীকৃতি করা হয় তাহলে নিট মুনাফার উপর কি প্রভাব পড়বে? তাহলে দেখেন খরচকে যদি খরচ হিসেবে স্বীকৃতি করা হয় তাহলে আমাদের খরচ নামক যে ব্যয় অর্থাৎ খরচ বা ব্যয়ের পরিমাণ কি পাবে? বৃদ্ধি পাবে। খরচ বা ব্যয় কি পাবে? বৃদ্ধি পাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। খরচ বা ব্যয় কি পাবে? বৃদ্ধি পাবে। কারণ এখন খরচ হিসেবে স্বীকৃতি প্রদান করছে। তাহলে খরচ ব্যয় বৃদ্ধি পেলে, খরচ বা ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে আপনাদের মুনাফা কি হবে? মুনাফা কমে যাবে। অর্থাৎ মুনাফা কমবে বা হ্রাস হবে। তাহলে খুবই সহজ একটি এমসিকিউ যে তাহলে নিট মুনাফার উপর কি প্রভাব পড়বে? নিট মুনাফার পরিমাণ হ্রাস পাবে। খুব সহজ একটি এমসিকিউ। এখন আমরা 7 নম্বর এমসিকিউটি সমাধান করব। এখন আমরা সমাধান করব 7 নম্বর এমসিকিউটি। দেখেন খুব সহজ একটি এমসিকিউ। সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাব বন্ধ করা হয়? দেখেন এর মতো সহজ এমসিকিউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর আসবে কিনা সন্দেহ আছে। দেখেন সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাবগুলো বন্ধ করা হয়? সমাপনী জাবেদার মাধ্যমে সাধারণত 3টি হিসাব বন্ধ করা হয়। একটা হচ্ছে দেখেন আয়, ব্যয়, উত্তোলন। এই 3টি হিসাব সমাপনী জাবেদার মাধ্যমে কি করা হবে? সবসময় বন্ধ করা হবে। অর্থাৎ সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করা হয় আয়, ব্যয়, উত্তোলন। তাহলে দেখেন অপশন কোথায় আছে? আয় বা ব্যয় বা উত্তোলন। আমাদের শুধুমাত্র অপশন এ তে দেওয়া আছে আয় হিসাব। তার মানে আয়ে বন্ধ করা হবে, আর সম্পদ বন্ধ করা হবে না, বিপরীত সম্পদও বন্ধ করা হবে না, দায়ও বন্ধ করা হবে না। আমাদের অপশন হবে শুধুমাত্র আয়। যদি অপশনে আমাদের আয় না থেকে ব্যয় থাকতো তাহলে ব্যয় হবে। যদি আয় আর ব্যয় দুইটি না থেকে উত্তোলন থাকতো তাহলে আমাদের জন্য উত্তোলন হয়ে যাবে। যদি এই তিনটির কিছুই না থাকে তাহলে কোনোটাই আমাদের জন্য হবে না। আশা করি আপনারা এই এমসিকিউটি বুঝতে পারছেন। এখন আমরা সমাধান করব 8 নাম্বার এমসিকিউটি। দেখেন এখানে বলছে বিপরীত সম্পদ হিসাব কোন ধরনের জের প্রকাশ করে? খুব সহজ একটি এমসিকিউ। দেখেন আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণত 2024 এবং 25 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের সবচেয়ে সহজ এমসিকিউ হয়েছে হিসাব বিজ্ঞান থেকে। কারণ এত সহজ এমসিকিউ হয়েছে যা আর কখনোই হয়নি। তো এখানে আমাদেরকে বলছে বিপরীত সম্পদ হিসাব কোন ধরনের জের প্রকাশ করে?
এখানে বিপরীত সম্পদ হিসাব বলতে বোঝানো হচ্ছে যারা সম্পদের পরিমাণকে কমিয়ে দেয়। তো আমরা এখানে সকলে জানি যে সম্পদ কোন দিকে যায়? সম্পদ সবসময় হিসাব বিজ্ঞানের ডেবিট দিকে যায়। আর এখানে বিপরীত সম্পদ তার মানে কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। তার মানে এটা আমাদের ক্রেডিট জেড প্রকাশ করে। এটা আমাদের কোন জেড প্রকাশ করবে? ক্রেডিট জেড প্রকাশ করবে। অপশন হবে আমাদের জন্য বি। এখানে ডেবিট বা ক্রেডিট এই অপশন দেখে আবার অনেকে কি করে দ্বিধায় পড়ে যায়। এটি করা ভুলও যাবে না, কারণ এটি আমাদের সবসময় ক্রেডিট জেড প্রকাশ করে। এখন প্রশ্ন হচ্ছে একটি উদাহরণ দিলে ভালো হয়। যেমন আমরা সকলে জানি পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় এটা একটি বিপরীত সম্পদ, কারণ পুঞ্জীভূত অবচয় সবসময় স্থায়ী সম্পদ থেকে বিয়োগ করা হয়, স্থায়ী সম্পদের পরিমাণকে কমিয়ে দেয়, যার কারণে এটি সবসময় ক্রেডিট দিকে যায়, অর্থাৎ এগুলো সবসময় ক্রেডিট জেড প্রকাশ করে। এখন আমরা 9 নম্বর এমসিকিউটি সমাধান করব। এখন আমরা সমাধান করব 9 নম্বর এমসিকিউটি। দেখেন, এটি আমাদের সাধারণত এসেছিল সমন্বয় দাখিলা থেকে। তো খুব সহজে আপনারা এটি বের করতে পারবেন। দেখেন বলছে তাসনু ট্রেডার্সের ভুলক্রমে ৮০,০০০ টাকার অনুপার্জিত সেবা আয় অর্জনের সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কি হবে? দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে সমন্বয় দাখিলা থেকে আপনাদের এই প্রশ্নটি আসা। তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে যে অনুপার্জিত সেবায় মানে কি। অনুপার্জিত সেবায় মানে হচ্ছে আমাদের জন্য অগ্রিম আয়। অনুপার্জিত সেবায় মানে কি? অগ্রিম আয়। এটা আমার জন্য একটি দায়। এটা আমার জন্য একটি কি? দায় হয়ে যাবে। এখন এই অনুপার্জিত সেবায়ের অর্জনের যে সমন্বয় সাধন তারা করেনি, এটির প্রভাব আর্থিক বিবরণীতে এর ফলাফল কি হবে? তাহলে আর্থিক বিবরণীতে এখন আমরা কিভাবে প্রভাব পড়ে এটি যোগ করার জন্য আমরা এখানে সমন্বয় সাধনটি অর্থাৎ সমন্বয়টি করব। তো দেখেন, অনুপার্জিত সেবায়ের সমন্বয় করা হবে সাধারণত উপার্জিত অংশের। কিসের? উপার্জিত অংশ। এই উপার্জিত অংশেরই সাধারণত সমন্বয় দাখিলা দেওয়া হয়। তাহলে আমরা কিভাবে সমন্বয় দাখিলা দেব? সেটি হচ্ছে উপার্জিত অংশের অগ্রিম আয় ডেবিট এবং সেবা আয় ক্রেডিট। সেবা আয় হিসেব কি হবে? ক্রেডিট হবে। দেখেন, অনুপার্জিত সেবা আয়ের যখনই সমন্বয় দাখিলা দেওয়া হবে, যে অনুপার্জিত আয়টা যখন অর্জিত হবে তখন তার জন্য সমন্বয় দাখিলা আপনাদেরকে দিতে হবে অগ্রিম আয় হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। কারণ অগ্রিম আয় নামক দায়ের পরিমাণ কমে যায়, অন্যদিকে সেবা আয় নামক আমাদের আয়ের পরিমাণ কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে বলতে পারি দায় হ্রাস আয় বৃদ্ধি। দায় হ্রাস আয় বৃদ্ধি। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি তারা এখানে সমন্বয় কি দিয়েছে? সমন্বয়টা তারা দেয় নাই। তারাই আমাদেরকে বলছে সমন্বয় সাধন করেনি। তার মানে এই সমন্বয় দাখিলাটা দেওয়ার কথা ছিল, তারা এখানে সমন্বয় সাধনটা করেনি। তার মানে এখন আমাদের এই জিনিসটা বিপরীত হয়ে যাবে। কিভাবে বিপরীত হয়ে যাবে? তাহলে আমাদের এখানে লিখতে হবে সেবা আয় ডেবিট অগ্রিম আয় ক্রেডিট। তাহলে দেখেন আমাদের এখানে কি হয়েছে, যে যখন আমরা সমন্বয় দিয়েছিলাম তখন হবে অগ্রিম আয় হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। আর অনুপার্জিত আয়ের যখন আমরা জাবেদাটা না দিব বা সমন্বয় সাধনটা যখন না করব, তখন আমাদের আয় কি পাবে? আয়টা হ্রাস পাবে এবং দায় বৃদ্ধি পাবে। তাহলে যদি আমরা এখানে সমন্বয় সাধন না করি, তাহলে আমাদের সিচুয়েশন দাঁড়ায় এটি, যে সেবা আয় হ্রাস এবং অগ্রিম আয় নামক দায়ের পরিমাণ বৃদ্ধি। তো অপশন এখানে কোথায় আছে? দেখেন, আমাদের আয় বেশি দেখানো হবে। এখানে কি আমাদের আয় বেশি দেখানো হবে? যদি দেওয়া হতো তাহলে কিন্তু আয় বেশি দেখাতো, কিন্তু এখানে যেহেতু আমাদের সমন্বয় সাধন করেনি, তার মানে আমাদের এখানে আয়টা হ্রাস হবে। তার মানে আমাদের অপশন এ ভুল। এরপরে বলা হচ্ছে আয় কম দেখানো হবে। এখানে আয়টা কিন্তু কম দেখানোই হবে, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আয়টা কিন্তু এখানে হ্রাস পাবে। এরপর আরেকটা বিষয় হচ্ছে দায় বেশি দেখানো হবে, আমাদের দায়ের পরিমাণও এখানে বেশি দেখানো হবে। এরপরে দেখেন মুনাফা বেশি দেখানো হবে। এখানে দেখেন আমাদের যদি আয় যদি হ্রাস পায় তাহলে মুনাফার পরিমাণ অবশ্যই কি হবে? কম হবে। মুনাফার পরিমাণ কি হবে? কম হবে, কারণ আয় যদি হ্রাস পায় তাহলে মুনাফা কমে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটি বিষয়ের ভিতরে আমরা এখন কোনটি নিব? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দুইটি বিষয় রাইট হয়। কিভাবে? যদি সমন্বয় সাধন নাই করি তাহলে আমাদের এখানে
আয় হ্রাস পাবে, অগ্রিম আয় নামক দায় বৃদ্ধি পাবে। তাহলে এখানে অপশন কোনটি হবে? এখানে অপশন সবচেয়ে গ্রহণযোগ্য হবে আমাদের সি নাম্বারটি। সি নাম্বারটি হচ্ছে দায় বেশি দেখানো হবে। এখানে দায়ের পরিমাণ কি হবে? বেশি দেখানো হবে। এখন প্রশ্ন হচ্ছে আয় কম দেখানো হবে, এটি কেন হবে না? কারণ দেখেন এখানে প্রিন্টিং মিস্টেকের কারণে সাধারণত এখানে তারা দায় কম দেখানো হবে এই কথাটি লেখার কথা ছিল। আপনারা খেয়াল করলে দেখবেন যে আপনাদের প্রশ্নের ভিতরে তার এখানে লায়াবিলিটিস উইল বি আন্ডারস্ট্যান্ড এই কথাটা লেখা আছে। তার মানে দায় কম দেখানো হবে এই কথাটি লেখা আছে। অবশ্যই আপনারা প্রশ্নটি খেয়াল করে পড়লে অবশ্যই আপনারা এখানে উত্তরটি পেয়ে যাবেন যে দায় বেশি দেখানো হবে, এই উত্তরটি রাইট হবে। আশা করি আপনারা 9 নম্বর এমসিকিউটি বুঝতে পারছেন। এখন আমরা 10 নম্বর এমসিকিউটি সমাধান করব। 10 নম্বর এমসিকিউটি আমাদের এসেছিল অংশীদারি ব্যবসায়ী থেকে। অংশীদারি ব্যবসায়ী থেকে সাধারণত আমাদের এই রিলেটেড একটা এমসিকিউ প্রত্যেক বছরই এসে থাকে ডিইউতে। তো আমাদেরকে এখানে কি বলছে দেখেন, বলছে মাহারিন ও মেহনাজ একটি অংশীদারি ব্যবসায়ী, দুইজন অংশীদার, তাদের মুনাফা বন্টন অনুপাত 5:2। তারা স্নেহাকে 4/1 মুনাফা বন্টনের চুক্তিতে ব্যবসায়ের নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। তাদের মুনাফার নতুন অনুপাত কত? দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে নতুন অনুপাত বের করা। তাহলে যখনই আপনাদেরকে রিলেটেড এমসিকিউ বলবে তখন আপনারা কিভাবে নতুন অনুপাতটা বের করতে পারবেন। আমরা এখানে ধরে নিই আমাদের যে মাহারিন হচ্ছে এ এবং মেহনাজ হচ্ছে বি, আর এখানে স্নেহা হচ্ছে আমাদের জন্য সি। তাহলে আমরা এখানে পূর্বের এ এবং বি তাদের দুইজনের অনুপাত কিন্তু তারা এখানে দিয়েছে যে তাদের মুনাফা বন্টনের অনুপাত ছিল 5:2। এখানে যে 5 আছে, এই 5 হচ্ছে আমাদের এ এবং 2 হচ্ছে আমাদের বি। তাহলে দুইজনের অনুপাত এটি হচ্ছে পুরাতন অনুপাত। এখন আমাদেরকে যেহেতু প্রশ্নে নতুন অনুপাত বের করতে বলছে, অবশ্যই আমাদেরকে অবশিষ্ট মুনাফার অংশটা বের করে নিতে হবে। তো আমরা এখানে লিখে নিব অবশিষ্ট অংশ। তো অবশিষ্ট অংশ আমরা কিভাবে বের করব? দেখেন তাদের এখানে মুনাফার অংশ হচ্ছে টোটাল হচ্ছে 4। এই 4 থেকে তারা স্নেহাকে 1 অংশ দিয়ে দিবে। তাহলে আমরা 1 অংশ এখান থেকে বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের এখানে থাকবে অবশিষ্ট 3। এখন আমরা নতুন অনুপাত বের করব। কার কার বের করব? এ, বি, সি, তাদের 3 জনের নতুন অনুপাত বের করব। তো তাদের 3 জনের নতুন অনুপাত বের করার জন্য আমরা আগে এরটা বের করব। দেখেন এর পুরাতন অনুপাত আগে কত ছিল? 5, তারাই বলছে। তাহলে আমরা এখানে 5 বসাবো। এরপরে অবশিষ্ট অংশ কত পেয়েছি? 3। 3 দ্বারা আমরা এখানে গুণ করব। তাহলে হবে আমাদের এখানে 15। এখন আমরা বির নতুন অনুপাত বের করব। বির পুরাতন অনুপাত ছিল কত? 2। অবশিষ্ট এখন আমরা কত পেয়েছি? 3। তাহলে হবে এখানে আমাদের 6। এখন যত ঝামেলা হয় সেটা হচ্ছে সি এর ক্ষেত্রে। সি এর ক্ষেত্রে আমরা কিভাবে নতুন অনুপাত বের করব? সি এর ক্ষেত্রে আমরা বের করব যে পুরাতন দুইজন অংশীদার আছে তারাই তো তাকে চুক্তিতে নিয়েছে। তার মানে তাদের পুরাতন অনুপাতের যোগফল, অর্থাৎ এর অনুপাত, বির অনুপাত, পুরাতন অনুপাত দুইটিকে যোগ করব। যোগ করার পরে তারা সি কে 4/1 অংশ দিবে। তাহলে কত অংশ দিবে সেই অংশ দ্বারা আপনারা এখানে গুণ করবেন। তাহলে আপনাদের এখানে আসবে 7। তাহলে আমাদের এখানে উত্তরটি দাঁড়ায় কি? 15:6:7। এটি দেওয়া আছে আমাদের কোথায়? এটি দেওয়া আছে আমাদের এখানে সি নাম্বারে। তাহলে আমরা এখানে ধরে নিই এই ডি নাম্বারটি হচ্ছে, ডি নাম্বারে দেওয়া আছে, এটি হচ্ছে আমাদের জন্য উত্তর। আশা করি আপনারা খুব সহজেই এমসিকিউটি বুঝতে পারছেন। এখন আমরা সমাধান করব 11 নম্বর এমসিকিউটি। এখানে আমাদের খুবই সহজ একটি এমসিকিউ। দেখেন এটি আমাদেরকে বলছে কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? বিলম্বিত মুনাফা জাতীয় খরচের পরিমাণ বলছে। দেওয়া আছে অবচয়, অবলোপন, প্রাথমিক খরচ, অগ্রিম প্রদত্ত খরচ। এখানে অবচয় এবং অবলোপন দুইটি জিনিস আমাদের জন্য ব্যয়, কিন্তু এগুলো আমাদের জন্য কখনোই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নয়। এখানে প্রাথমিক খরচ এবং অগ্রিম প্রদত্ত খরচ দুইটি বিষয় নিয়ে আমরা সাধারণত সমস্যায় পড়ি। আমরা সকলেই নিশ্চিন্তে যে জানি প্রাথমিক খরচ হবে আমাদের জন্য বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এটি ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটি আমাদের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য। এটি আমাদের জন্য কোন পদ্ধতি? সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতিতে এই এমসিকিউটি আমাদের জন্য সঠিক। কিন্তু আধুনিক পদ্ধতিতে যদি আপনি কখনোই আনসার করতে যান তাহলে অবশ্যই আপনাকে
যে অগ্রিম প্রদত্ত খরচ বা অগ্রিম কোনো ব্যয়কে আপনাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য করতে হবে। কারণ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের যে সংজ্ঞাটি আছে আধুনিক পদ্ধতিতে যদি আপনি সমাধান করতে যান তাহলে অবশ্যই আপনাকে এখানে অগ্রিম ব্যয়টাকে কি করতে হবে, বেছে নিতে হবে। কিন্তু প্রশ্নের পরীক্ষার মধ্যে আমাদেরকে যদি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ বলা হয় তাহলে আমরা এখানে সনাতন পদ্ধতিতে কি করব, এখানে আনসার দেওয়ার জন্য চেষ্টা করব প্রাথমিক খরচের পরিমাণ। কারণ কেন, পূর্বে যারা আমরা 2021 এবং 22 সালেও সেম এই এমসিকিউটি এসেছিল, তখন যারা পরীক্ষা দিয়েছিল তাদেরও এই এমসিকিউটি আসার সময় অগ্রিম প্রদত্ত ব্যয়ও ছিল এবং প্রাথমিক খরচ দুইটি দেওয়া ছিল। কিন্তু তারা অনেকের ভিতরে কেউ দাগিয়েছিল যে অগ্রিম প্রদত্ত খরচ, কে দিয়েছিল প্রাথমিক খরচ। এখানে তাদের মার্ক কিন্তু প্রাথমিক খরচে বিবেচনা করা হয়েছিল, অগ্রিম প্রদত্ত খরচটাকে বিবেচনা করা হয়নি। কারণ তারা এখানে সনাতন পদ্ধতিকে অ্যাপ্লাই করছে, অর্থাৎ এটিকে ধরে কি করছে, অঙ্কটি সমাধান করছিল। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রাথমিক খরচটা আপনাদের জন্য কি হবে, গ্রহণযোগ্য হবে সনাতন পদ্ধতিতে। যদি প্রশ্নে কখনো আধুনিক পদ্ধতি বলে তাহলে অবশ্যই মনে রাখেন অগ্রিম প্রদত্ত ব্যয় বা অগ্রিম কোনো ব্যয়কে আপনি এখানে গ্রহণ করতে পারবেন। আশা করি আপনারা এমসিকিউটি বুঝতে পারছেন। আমরা এখন লাস্ট এমসিকিউটি সমাধান করে দেব, 12 নম্বর এমসিকিউ। এখন আমরা 12 নম্বর এমসিকিউটি সমাধান করব। এই 12 নম্বর এমসিকিউটি আমাদের আগেও কিন্তু এটি কমন ছিল, অর্থাৎ আগের কোনো একটি সাল থেকে আমাদেরকে এই এমসিকিউটি কমন দিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এমসিকিউ গুলো যদি আমরা ভালোভাবে সমাধান করি তাহলে খুব সহজে সামনের এমসিকিউ আমরা কি করব, খুব সহজে সমাধান করতে পারবো। আমাদেরকে এখানে কি বলছে দেখেন, বলছে নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে 30,000 টাকা 6,000 টাকা হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করতে বলছে। তো তার জন্য আপনাদেরকে একটি সূত্র জানতে হবে। তো দেখেন, ক্রয় মূল্যের উপর মুনাফার হার, এটি যদি কখনো আপনাকে বের করতে বলে তাহলে আপনি এখানে মনে রাখেন যে এখানে যে বিষয়টি হবে সেটা হচ্ছে মোট মুনাফা আপনি এখানে ভাগ করবেন বিক্রিত পণ্যের ব্যয় দ্বারা। বিক্রিত পণ্যের ব্যয়, এটি দ্বারা আপনাকে কি করতে হবে, ভাগ করে ফেলতে হবে। যেহেতু এখানে আপনাকে হারটা বের করতে বলছে সেজন্য এখানে 100 দ্বারা আপনি এখানে কি করবেন, গুণ করে ফেলবেন। তো এই অঙ্কের ক্ষেত্রে আপনি দেখেন যে মোট মুনাফার পরিমাণ 6,000 টাকা, এই 6,000 টাকা আপনি এখানে বসাবেন। প্রশ্ন হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় কত। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে, আমরা সকলে জানি যে নিট বিক্রয় থেকে যখন আমরা মোট মুনাফাটাকে বাদ করে দেব তখনই আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। তাহলে 30,000 টাকা থেকে যখন আমরা 6,000 টাকা বিয়োগ করব তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ চলে আসবে আমাদের এখানে 24,000 টাকা। এখন আমরা 100 দ্বারা এখানে কি করব, গুণ করব। এখন আমরা এখানে কাটাকাটি করব কিভাবে, দেখেন কাটাকাটি কিন্তু আপনাদেরকে হাতে কলমে করতে হবে। উপরের যে নিচে যে 3টি শূন্য আছে উপরের 3টির সাথে কি হবে, কাটা যাবে। তাহলে এখানে হবে 4 6 24, 4 25 100। তাহলে আমাদের এখানে আনসার হবে 25%। দেখেন অপশন সি তে এটি দেওয়া আছে। খুব সহজ একটি বিষয়। আরেকটা জিনিস মনে রাখেন, ক্রয় মূল্যের উপর যদি কখনোই আপনাদেরকে মুনাফার হার বের করতে বলে, ভালো করে মনে রাখেন যে নিট বিক্রয় কখনোই এখানে ভাগের ক্ষেত্রে কাজ হবে না। অনেকে ভাবে নিট বিক্রয় দ্বারা ভাগ করবে, এটি কিন্তু ভুলও করা যাবে না। ক্রয় মূল্য যখন বের করতে বলবে তখন বিক্রিত পণ্যের ব্যয় দ্বারা আপনাকে ভাগ করতে হবে। আশা করি আপনারা এই এমসিকিউটি খুব সহজে বুঝতে পারছেন এবং আজকের যে 12টি এমসিকিউ আমি আপনাদেরকে বুঝিয়েছি সবকিছু আপনারা কি করতে পারছেন, খুব সহজে বুঝতে পারছেন। যদি এই এমসিকিউ গুলো বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে 2023 এবং 2024 সালের যে এমসিকিউ গুলো আছে সেগুলো সমাধান করে দেব এবং পুরো কোশ্চেন ব্যাংকগুলো অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন ব্যাংক আছে সেগুলো আপনাদেরকে সমাধান করে দেব। সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারেন, কারণ আমরা ফেসবুক পেজে এই ভিডিওগুলো প্রতিনিয়ত কি করে আপলোড করে থাকি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।